ঘটনার সাথেই তো ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল না, এবং ঘটনাটা এমন নয় যে এক পেশে তাকে মারা হয়েছে। এগুলো হচ্ছে মারামারি যেটাকে বলে। একজন মার খেয়েছে, সেও আবার পাল্টা আক্রমণ করেছে, এবং দুই দিক থেকেই দুজন আক্রান্ত হয়েছে। পরবর্তীতে একজনকে হাসপাতালে নিয়ে গিয়ে খুব দ্রুত একটা ভিডিও নিয়ে সেখান থেকে কিছু স্টেটমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় করা হয়ে গেল। কিন্তু তার আক্রান্তর যে অংশটা বা এমসি কলেজের সেখানে অধ্যক্ষর যে স্টেটমেন্ট, সেখানে রক্ষাটার কোনো উপসর্গই দেখে নাই। আক্রমণটা ছিল খুবই সিলি একটা ব্যাপার। তবে ঘটনাটাকে যেটার কারণে বড় করে দেখানো হয়েছে সেটা খুবই দুঃখজনক। দোষী যারা তাদেরকে তাদের নিয়ম অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিক, সেটার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের কাছে যদি চায় প্রশাসন, আমরা করতে প্রস্তুত আছি। সিলেটের ঘটনায় শিবিরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কি? জি, ধন্যবাদ জানাচ্ছি সেন্স টিভিকে। সিলেটের ঘটনা তো আমরা স্টেটমেন্ট দিয়েই ফ্যাক্টগুলো কি হয়েছিল ঘটনাটা এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে একটা বড় বিষয় আপনারা লক্ষ্য করবেন, সিলেটের যে ইস্যু ক্রিয়েট করা হয়েছে, এই ইস্যুটা মূলত কুয়েটে যে ছাত্রদলের বর্বরচিত যে হামলাটা তারা করেছিল বাইরের সন্ত্রাসীদের নিয়ে এসে, যুব দলের সন্ত্রাসীরা এসে, ওই হামলাটাকে তারা ঢাকার জন্য কুয়েটের এই ইস্যুকে, যদিও তাদের দলের কোনো নেতাকর্মী না, তালামিজের একজন নেতা সেখানে আক্রান্ত হয়েছে এবং বৈষম্যের একজন ছাত্র সেখানে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তারা এক পেশে একটা নিউজ করলো তালামিজ তো আওয়ামী আমলে আওয়ামীদের দোসর ছিল, এবং এই ব্যাপারে অনেক নিউজও আপনারা দেখেছেন, বিভিন্ন ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো এটা তো একেবারে ইন্টেনশনালি সকাল থেকে রাত পর্যন্ত পানি ঘোলা করার জন্য চেষ্টা করেছে তাদের মিডিয়া সেল। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। তবে এই ঘটনাটা যেটা ঘটেছে তা আমাদের বিবৃতিতে আমরা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছি। ঘটনাটা ছিল কথা কাটাকাটির একটা জের ধরে তাদের মধ্যে হাতাহাতি, একটা পর্যায়ে একজন আরেকজনের উপরে অ্যাগ্রেসিভ হয়। তো দুইজনই আক্রান্ত হয়, আহত হয়, কিন্তু তাদের শারীরিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেভাবে এটা চিত্রায়িত করা হয়েছে, এবং তার পরবর্তীতে এটাকে নিয়ে এখনো পর্যন্ত যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে, এটা হীনমন্যতার একটা পরিচয়। এবং রাজনৈতিক কালচার বা মানে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি, এই জায়গা থেকে কেন যেন আমরা বের হয়ে যাওয়ার একটা প্রবণতা, সেই পূর্বের রাজনৈতিক ধারা, 5ই আগস্টের পূর্বে এমন একটা ধারা আমাদের কাছে মনে হচ্ছে। তো যাই হোক, সর্বশেষ নিউজ পেপারগুলো বা সব কিছুতেই এগুলো পরিষ্কার হয়েছে মূল ঘটনাটা। আপনাদের বিরুদ্ধে ব্যাপক প্রচার চলছে যে মত প্রকাশের জন্য আপনারা সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছেন। না, সেটা তো আমরা এই ঘটনার সাথেই তো ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল না, সুতরাং হাত তোলার প্রশ্নটা তো এখানে অবান্তর একটা প্রশ্ন, এখানে তো সেই প্রশ্নটা আসেই না। এবং ঘটনাটা এমন নয় যে এক পেশে তাকে মারা হয়েছে। এগুলো হচ্ছে মারামারি যেটাকে বলে। একজন মার খেয়েছে, সেও আবার পাল্টা আক্রমণ করেছে, এবং দুই দিক থেকেই দুজন আক্রান্ত হয়েছে। পরবর্তীতে একজনকে হাসপাতালে নিয়ে গিয়ে খুব দ্রুত একটা ভিডিও নিয়ে সেখান থেকে কিছু স্টেটমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় করা হয়ে গেল। কিন্তু তার আক্রান্তর যে অংশটা বা এমসি কলেজের সেখানে অধ্যক্ষর যে স্টেটমেন্ট, সেখানে রক্ষাটার কোনো উপসর্গই দেখে নাই। আক্রমণটা ছিল খুবই সিলি একটা ব্যাপার। যদিও আক্রমণ বা এই ঘটনাগুলো নিন্দনীয়, কোনো ক্যাম্পাসে এই জাতীয় ঘটনা আমরা কখনো অ্যালাউ করি না, বা আমরা কখনোই এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্য চেষ্টা করব না। তবে ঘটনাটাকে যেটার কারণে বড় করে দেখানো হয়েছে সেটা খুবই দুঃখজনক। এই জাতীয় ঘটনাগুলোতে আমরা নিন্দা জানিয়েছি, প্রশাসনের কাছে বলেছি, এর বিচার দাবি করেছি, দ্রুত তদন্ত কমিটি করে দোষী যারা তাদেরকে তাদের নিয়ম অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিক, সেটার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের কাছে যদি চায় প্রশাসন, আমরা করতে প্রস্তুত আছি। ছাত্রদল আপনাদেরকে গুপ্ত সংগঠন বলছে, এর উত্তরে কি বলবেন? ছাত্রদলের এই বিষয়টা একটা বড় বিষয় হচ্ছে, তারা গুপ্ত সংগঠনের যে সংজ্ঞায়নটা করে সেটা হলো ছাত্রলীগের মধ্যে ছিল, এখন ছাত্র শিবিরের মধ্যে আসছে। এভাবে তারা একটা দুইটা এক্সাম্পল বলে, যেটা আমরা ইতিমধ্যে ক্লারিফিকেশন করে দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, ব্যক্তি স্টেটমেন্ট দিয়েছে। তো ছাত্রলীগ থেকে যদি ছাত্র দলে এসে দায়িত্ব পালন করলে সেটাকে গুপ্ত সংগঠন বলে, ছাত্রলীগ থেকে ছাত্র শিবিরে এসে গুপ্ত সংগঠন বলে, তাহলে এই সংজ্ঞায়নের উপর ভিত্তি করেই ছাত্রলীগ থেকে যারা ছাত্র দলে এখন কমিটিতে পদ পেয়েছে, এবং সেটা একবার প্রমাণিত,
এটা নিউজ হয়েছে, তারা সেখান থেকে এলিগেশন যাদের বিরুদ্ধে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির 6 জনকে তারা বাদ দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এলিগেশন আসছে, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এলিগেশন আসছে। কিন্তু একদিন আগে গতকালও দেখলাম নাটোরের একজন ছাত্রলীগের নেতা, সে ওইখানে একটা উপজেলা না ইউনিয়নের সভাপতির পদ পেয়ে গিয়েছে। তো সেই ব্যাখ্যা, তাদের ব্যাখ্যার উপর ভিত্তি করেই বলা যায় সবচেয়ে বড় গুপ্ত সংগঠন তো ছাত্র দল। তবে আমরা আহ্বান জানাই এই গুপ্তচরবৃত্তি এগুলো থেকে বের হয়ে আসুক। হয়তো তারা এতদিন পর্যন্ত ছাত্রলীগের মধ্যে থেকে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে এর সাথে তো এরা জড়িত ছিল, এবং সেই প্র্যাকটিক্যাল রূপটা আবার দেখতে পাচ্ছি নতুনভাবে তারা চালু করেছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, যা ছাত্রলীগ করতো, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপরে হচ্ছে এই মারামারি করা, কুয়েটে যে ঘটনাগুলো ঘটালো, এই পুনরাবৃত্তি হওয়ার পেছনে কারণটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই গুপ্তচরবৃত্তি, যেটা তাদের লোকজন এতদিন ছাত্রলীগের ভিতরে ছিল, এখন প্রকাশ পেয়ে তারা বাদ দিতে পারছে না, বাধ্য হয়ে কমিটিতে রাখছে, প্রকাশ হয়ে গেলে সাসপেন্ড করতে হচ্ছে। এটা দুঃখজনক। এই গুপ্তচরের এই কার্যক্রম বা হচ্ছে গুপ্ত সংগঠনের এই কার্যক্রম থেকে ছাত্রদলকেও বের হয়ে আসার আহ্বান জানাই আমরা। ছাত্রদল এবং শিবির দুই সংগঠনই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, কিন্তু এখন তারা মুখোমুখি অবস্থান করছে। এক্ষেত্রে আওয়ামী লীগ কি লাভবান হলো না? হ্যাঁ, এখানে শুধু আওয়ামী লীগ না, এখানে যারা হচ্ছে এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের আরও অনেক দোসর ছিল। এরা 14 দল, সেখানে জাতীয় পার্টি ছিল, বাম সংগঠনগুলো অনেকগুলো ছিল, তারাও তো এখান থেকে ফায়দা হাসিলের জন্য চেষ্টা করছে। তো আওয়ামী লীগ পালিয়েছে, জাতীয় পার্টি বা অন্য অন্য বাম সংগঠন এরা রয়ে গিয়েছে। সুতরাং জুলাই আন্দোলনে যারা একতাবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, তো সেই জায়গা থেকে তারা যখন বাদানুবাদ করে, এখানে একটা ফায়দা হাসিলের জন্য তো আওয়ামী লীগ চেষ্টা করবেই। এবং সোশ্যাল মিডিয়ায় তারাও হচ্ছে একটা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করে এই বিভেদটা তৈরি করার জন্য, মানে উত্তপ্ত পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে বলে আমাদের কাছে দৃষ্টিগোচর হচ্ছে। তবে আমরা এই ব্যাপারে সহনশীল। আমরা বারবারই ছাত্র দলের কাছে বা বড় স্টেক যারা, তাদের কাছে আহ্বান জানাচ্ছি, মুখোমুখি অবস্থান না, মতানৈক্য আমাদের মধ্যে থাকবে, কিন্তু আমরা এগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে পারি। পারস্পরিক ব্লেম দিলে, পুরাতন ইতিহাস টেনে মিথ্যা ব্যাখ্যাগুলো করলে, এই জিনিসগুলো ছাত্ররা যেভাবে নিচ্ছে না, আমাদের ভিতরকার আন্তঃসম্পর্কগুলোর অবনতি ঘটবে, যেটা মূলত এই আন্দোলনের যে প্রধান বেনিফিশিয়ারি যারা, বিএমপি, ছাত্রদল, জামাত ইসলামী বা ছাত্র শিবির, আমরা ওপেন কাজ করতে পারতাম না, মত প্রকাশ করতে পারতাম না, কথা বলতে পারতাম না। সেই জায়গা থেকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যেন মানে মাজলুম অবস্থায় থেকে আবার জালিমের ভূমিকায় এখন অবতীর্ণ না হই, এটা আহ্বান থাকবে। আমরা এই কাদা সরাসরি পারস্পরিক বন্ধ করে একটা চমৎকার পরিবেশ ক্যাম্পাসে তৈরি করতে চাই। এ ব্যাপারে আমরা উদাত্ত আহ্বান বারংবারই তাদের কাছে জানিয়ে আসছি। ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের উপস্থিতিতে বিভিন্ন মিটিং বর্জন করছে, এটাকে কিভাবে বলবেন? না, তারা তো মিটিং বর্জন, এটা হচ্ছে তাদের স্টেটমেন্টের বক্তব্য, রিয়েলিটি ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বানে তারা গিয়েছে, ছাত্র শিবির গিয়েছে, সব দলগুলো গিয়েছে, মিটিং শেষ পর্যন্ত চলেছে, মিটিং পূর্ণ হয়নি। বা এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর আহ্বানে সব সংগঠন গিয়েছে, ছাত্র শিবির গিয়েছে। রিসেন্টলি 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে প্রশাসন আমাদেরকে যে আহ্বান জানিয়েছিল, আমরা সেখানে উপস্থিত হয়েছি। মিটিংয়ের শেষ পর্যন্তই তারা ছিল, প্রশাসন শেষ বলেছে মিটিং আজকে এই পর্যন্তই, তখন তারা বের হয়ে আসছে। বের হয়ে গিয়ে আশ্চর্য হলাম যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, তারা মিটিং বর্জন করেছে। এটা খুবই দুঃখজনক। আবার তারা হচ্ছে পুরাতন সেই হিস্ট্রি টেনে জুলাই বিপ্লব, যেটা জুলাই গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, এইটাকে তারা ম্লান করার চেষ্টা করছে। আবার সেই ডিহিউম্যানাইজ করা, ছাত্র শিবিরের নামে ব্লেম দেয়া, ট্যাগিং দেয়া, এই কালচারের মধ্যে ঢুকে যাচ্ছে। কেন যেন বামদের সাথে এই এলাইটা এখন আবার ছাত্র দলের খুব ওতপ্রোতভাবে হচ্ছে, এবং তারা আদর্শের দিক থেকে বামরা আমাদের বিরোধিতা করে। আর হয়তো ছাত্র শিবিরের ক্যাম্পাসগুলোর অবস্থানের উপরে ছাত্রদল শঙ্কিত হয়ে পড়েছে। গঠনমূলক কাজে ছাত্র শিবিরের যেভাবে রেসপন্স বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির পাচ্ছে, এগুলো নিয়ে তারা শঙ্কিত হওয়ার জায়গা থেকে সম্ভবত শত্রুতা করছে। তো আমরাও আশা করব, ছাত্রদল তো বৃহৎ সংগঠন, তাদের এটা ভয়ের কিছু নাই। তারা তাদের আদর্শ প্রচার করুক, ছাত্ররা অ্যাকসেপ্ট করবে, তারা ভালো কল্যাণমুখী কাজ করলে অ্যাকসেপ্ট করবে। আমরা যতটুকু পারবো করব, এটা ছাত্রদের জন্য কল্যাণ হবে এবং নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে এটা সহায়ক হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্র সংসদ নির্বাচন চাইলেও ছাত্রদল চাচ্ছে না, এভাবে কি ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনা সম্ভব? ছাত্রদল প্রাথমিক পর্যায়ে চায়নি, তবে ডাকসুতে চাপের মুখে পড়ে এখন তো তাদের কথা পরিবর্তন হয়েছে। আসলে তারাও ছাত্র সংসদটা আমার মনে হয় যে বলছে যে দ্রুত হোক,
ইলেকশন মানে যে নীতিমালা রয়েছে ডাকসুর, সেটা পরিবর্তন সংস্কার করে দ্রুত হোক। তো একই দাবি যেহেতু আমাদেরও, আমরা আশা করি প্রশাসন এটাকে বিবেচনায় নিয়ে খুব দ্রুত ডাকসু ইলেকশনের ব্যবস্থা করবে। ডাকসুর ব্যাপারে ছাত্র দলের যে অবস্থান সেটা নিঃসন্দেহে নিন্দনীয়। ছাত্রদল এই জায়গা থেকে ফেরত আসবে এবং সকল ছাত্র সংসদের ব্যাপারেই তারা আওয়াজ তুলবে। ছাত্রদের দাবি এটা, ছাত্ররা তাদের নেতা নির্বাচন করবে। এখানে কোনো ছাত্র সংগঠন কি পেলো বা না পেলো এই ইকুয়েশন মিলানো, কার প্রস্তুতি হলো কার প্রস্তুতি হলো না, এর উপর ভিত্তি করে ছাত্র সংসদ নির্বাচন হবে না, এটাকে মাথায় রাখা উচিত এবং সাধারণ ছাত্রদের পারসেপশনটাও বোঝা উচিত আমাদের। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।